হ্যালো এভরিওয়ান, কিভাবে 4 ঘন্টায় পাইথন শিখতে হয় সেটা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো। ফার্স্টে আপনি গুগল ড্রাইভের মাই ড্রাইভে যে একটা ফোল্ডার ওপেন করেন, দেন রাইট ক্লিক করে মোর গুগল কোল্যাবরেটরি এটাতে ক্লিক করতে হবে। লোড হতে একটু টাইম লাগবে। গুগল কোল্যাবের একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে। আপনি এই ফাইলের নাম দিয়ে দিতে পারেন একটা সুবিধা মতো। আমি এটার নাম দিচ্ছি টিউটোরিয়াল 1। ঠিক আছে, তাহলে এখন স্টার্ট করা যাক। ফার্স্টে শুরু করি ভ্যারিয়েবল দিয়ে। ফার্স্টে শুরু করি ডেটা টাইপ দিয়ে। পাইথনে একটা নতুন কয় ধরনের ডেটা টাইপ আছে ক্রিয়েট হবে। ফার্স্টে আসুন জেনে নেওয়া যাক ভ্যারিয়েবল কি জিনিস। ভ্যারিয়েবল হলো একটা কন্টেইনার যেখানে ডাটা স্টোর করা থাকে। সাপোজ একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম var, এখানে আমি অ্যাসাইন করলাম একটা ভ্যালু, সেটা হচ্ছে 5। দেন এরপর আরো একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম var2 ইকুয়ালস টু, এখানে একটা স্ট্রিং টাইপ ডাটা আমি স্টোর করব। যেহেতু স্ট্রিং টাইপ ডাটা, এজন্য সিঙ্গেল অ্যাপোস্ট্রফির মধ্যে রাখতে হবে। এই ডাটাটা হচ্ছে লু বাবা। এখন দেখি আউটপুট কি আসে। প্রিন্ট var2। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে যদি ক্লিক করা হয় তাহলে এই কোডটা কম্পাইল হবে। দেখেন সুন্দর করে একটা আউটপুট এসেছে লুবাবা। এইটা তো নিউমেরিক আর স্ট্রিং ডেটা টাইপ নিয়ে আলোচনা করা হলো। এখন আসুন ফ্লোট ডেটা টাইপ আর বুলিয়ান ডেটা টাইপ নিয়ে একটু আলোচনা করা যাক। ফ্লোট ডেটা টাইপ কি? এটা হচ্ছে যে ভ্যারিয়েবলে ডেসিমাল নাম্বার স্টোর করা হয় সেটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। ফর এক্সাম্পল, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি var3 ইকুয়ালস টু 10.2। দেন আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে is active, আর এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। আগে থেকে বলে রাখি, বুলিয়ান ডেটা টাইপ দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্রু আর একটা ফলস। আর এটা ভালো করে খেয়াল রাখবেন, বুলিয়ান ডেটা টাইপ কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এটা যদি আমি স্মল লেটার দিয়ে লিখি TRUE, দেন এখানে কিন্তু এরর দেখাবে, প্রিন্ট ইজ অ্যাক্টিভ। এরপর এটা রান করে দেখি, দেখেন এরর আসছে, নেম ট্রু ইজ নট ডিফাইন্ড। এখন এটা জাস্ট ক্যাপিটাল লেটার করে দিই, এরপর রান দিয়ে দেখি। ইয়েস, এবার এটা রান হয়েছে। আরেক ধরনের ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে নান ডেটা টাইপ। আর এটা এই নান দিয়ে বোঝায় ফাঁকা, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে NON। ভ্যারিয়েবলের নাম দেই var4, দেন প্রিন্ট দিয়ে দেখি। দেখেন এটা ঠিকভাবে রান হয়েছে। এখন আমরা গুগল কোল্যাবে একটা টেক্সট এড করি, পাইথন কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর তিন ধরনের, একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলিফ, আর একটা হচ্ছে এলস। আচ্ছা, এখন ইফ এর সিনটেক্সটা কেমন হয়? ফার্স্টে ইফ লিখতে হয়, ফার্স্টে আমরা দুইটা ভ্যালু অ্যাসাইন করি, a ইকুয়ালস টু 33,
b equals to 200, if b greater than a, মনে রাখবেন if এর পর যে কন্ডিশনটা আপনারা লিখবেন তারপরে অবশ্যই কোলন দিতে হবে, আদারওয়াইজ সিনট্যাক্স এরর দেখাবে। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে if এর পরের লাইনে আপনি যে স্টেটমেন্টটা লিখবেন, আই মিন যে অপারেশনটা আপনি এক্সিকিউট করবেন, সেটা অবভিয়াসলি একটা ট্যাবের পরে দিতে হবে, মানে একটা স্পেস দিতে হবে। আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে ইনডেন্টেশন এরর। এই স্পেসটাকে ইনডেন্টেশন বলে, যেটা বোঝাচ্ছে যে এই স্টেটমেন্টটা ইফ ব্লকের মধ্যে আছে। ইফ প্রিন্ট b is greater than a, এরপর elif a equals to b। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ইকুয়ালস টু সাইন মানে বুঝায় সমান, আর যদি আপনি শুধু ইকুয়ালস টু লিখতেন তাহলে বোঝানো হতো যে a এর ভিতরে b কে আমি অ্যাসাইন করেছি, বা a এর ভিতরে b কে আমি স্টোর করেছি। প্রিন্ট a and b are equal, এরপর এলস। একটা জিনিস খেয়াল করতে হবে, এলস এর পর কিন্তু কোনো স্টেটমেন্ট লিখতে হয় না, এলস এর পর ডাইরেক্ট কোলন দিতে হয়। এর আগে যে ইফ বা এলিফ কন্ডিশন আমরা দিয়েছি সেটা যদি ভ্যালিড না হয় তাহলে শুধুমাত্র যে একটা কন্ডিশন বাকি থাকে সেটা হচ্ছে এলস। প্রিন্ট a is greater than b। এখন দেখি এটা রান করলে কি অ্যান্সার আসে। b is greater than a, তাহলে কি কোডটা ঠিক আছে না, কোনো এরর আসে নাই। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আমি এই ইনডেন্টেশনটা না দিতাম, এখানে যদি একটা স্পেস না দিতাম তাহলে কি হতো, it's expected an indented block after if statement on line 3, এইটা ঠিক আছে। এখন আসি লজিক্যাল অপারেটরে। লজিক্যাল অপারেটর তিন ধরনের, এন্ড, অর আর নট। দুই বা তার চেয়ে বেশি কন্ডিশন প্রত্যেকটাই ট্রু কিনা সেটা এন্ড অপারেটর দিয়ে চেক করে। একটা এক্সাম্পল দেখা যাক, a equals to 200, b equals to 33, c equals to 500. If a greater than b and c greater than a colon indent দিয়ে print। both conditions are true। প্লিজ একটু খেয়াল রাখবেন, এখানে প্রিন্টের আগে যদি ইনডেন্ট না দেয়া থাকে তাহলে কিন্তু এরর আসবে। এখন দেখি এটা রান করালে কি আসে। both conditions are true। or operator দুই বা একের চেয়ে বেশি, or অপারেটর দুই বা এর চেয়ে বেশি কন্ডিশনের মধ্যে মিনিমাম একটা ট্রু কিনা সেটা চেক করে।
একটা ই একটা এক্সাম্পল দেখা যাক। a equals to 200, b equals to 33, c equals to 500. If a greater than b or a greater than c, indent দিয়ে print at least one of the conditions are true. একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু a greater than c, এটা এই কন্ডিশনটা সত্যি না। আচ্ছা, রান দিয়ে দেখি কি আসে। ঠিক আছে, এটা রান হয়েছে। এরপর আসি নট অপারেটরে। নট অপারেটরের ক্ষেত্রে স্টেটমেন্টটা ট্রু হবে যদি কন্ডিশনটা ফলস হয়, অ্যান্ড ভাইস ভার্সা। লেটস লুক এট অ্যান এক্সাম্পল। a equals to 33, b equals to 200. If not b greater than a colon, indent দিয়ে print a is greater than b. Else indent দিয়ে print b is greater than a. এখন দেখি রান করালে কি আসে। রান করালে এলসে যেটা ছিল সেটা এক্সিকিউট হয়েছে, ইফে যেটা ছিল সেই কন্ডিশনটা এক্সিকিউট হয় নাই কেন? কারণ এই যে দেখতেছেন এই কন্ডিশনটা বি গ্রেটার দেন এ, এটা কিন্তু ট্রু, আর নটের সাথে ট্রুটা কখনো এক্সিকিউট হয় না, এই কারণে এখানে এলসটাই এক্সিকিউট হয়েছে। ইনপুট ফাংশন। এরপর আসুন ইনপুট ফাংশন নিয়ে জানা যাক। সাপোজ আমি এইচ এই ভ্যারিয়েবলটাকে ইনপুট হিসেবে নিব, আই মিন এই এইচ এই ভ্যারিয়েবলটা এটা ইউজার থেকে ইনপুট নিবে। আচ্ছা, এটা যদি ইন্টিজার হয় তাহলে শুরুতে ইন্ট লিখে রাখতে হবে, দেন প্যারেনথেসিস দিয়ে ইনপুট। এন্টার এজ অফ দ্য পারসন, এরপর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অ্যাপোস্ট্রফি ক্লোজ করার আগে একটা স্পেস দিতে হবে। দেন পরের লাইন একটু খেয়াল করে দেখবেন, ইফ এটার আগে কিন্তু ইনডেন্ট হবে না। ইফ এজ লেস দেন 3 কোলন, এরপর ইনডেন্ট দিতে হবে, প্রিন্ট প্যারেনথেসিস দিয়ে ইনফ্যান্ট, এরপর এলিফ এজ and equals to 3, then equals to 3 and age less than equals to 12 colon, একটা ইনডেন্ট দিয়ে দেন প্রিন্ট প্যারেনথেসিসের মধ্যে চাইল্ড। Then else colon print adult.
দেখি এখন রান করলে কি আসে। যেহেতু আমি এজ ভ্যারিয়েবলটাকে ইনপুট হিসেবে নিয়েছি, এজন্য ইউজার এই ভ্যারিয়েবলটা ইনপুট দেওয়ার আগ পর্যন্ত এর পরের লাইনের কোডগুলো এক্সিকিউট হবে না। আগে ইনপুটটা দেই 4, অ্যান্সার আসছে চাইল্ড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ফ্লোট টাইপের ইনপুট যখন হবে, লাইক প্রাইস যদি আমি দিই, শুরুতে লিখে রাখতে হবে ফ্লোট, দেন ফার্স্ট ব্র্যাকেট ইনপুট price of the product, then print price। এখন দেখি এটা রান করলে কি আসে। দেখি 4.5, তাহলে অ্যান্সারটা 4.5 আসছে। ওকে, এরপর আসুন পাইথন লিস্ট নিয়ে আলোচনা করা যাক। আমরা C++-এ যে অ্যারে শিখেছি এটাকেই পাইথনের লিস্ট বলে। একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে যখন আমি মাল্টিপল আইটেম স্টোর করব তখন সেটাকে বলা হবে লিস্ট। এই লিস্টের আইটেম যে কোনো কিছু হতে পারে, ইন্টিজার টাইপ ডেটা হতে পারে, ফ্লোট টাইপ ডেটা হতে পারে, স্ট্রিং টাইপ ডেটা হতে পারে। স্ট্রিং টাইপ মানে লেটার, ওয়ার্ড এইসব। লিস্টের ইন্ডেক্সিং কিভাবে করে, এরপর আসুন পাইথনের লিস্টের ইন্ডেক্সিং নিয়ে একটু কথা বলা যাক। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এটা লেংথ 6। সবসময় মনে রাখবেন পাইথনের লিস্টে প্রথম আইটেমের ইন্ডেক্স হবে 0 আর শেষ আইটেমের ইন্ডেক্স হবে লেংথ -1, আর বাকি আইটেমগুলো অর্ডার অনুযায়ী হবে। এখন জেনে নেওয়া যাক লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। ফার্স্টে লিস্টের একটা নাম দিতে হবে। সাপোজ নাম দিলাম মিক্সচার। এরপর ইকুয়ালস টু সাইন দিতে হবে। এরপর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আইটেমগুলো স্টোর করতে হবে, আর প্রত্যেকটা আইটেম কমা দিয়ে সেপারেট করতে হবে। সাপোজ 1, 2, স্ট্রিং আইটেমগুলো অ্যাপোস্ট্রফি এর মধ্যে রাখতে হবে, সিঙ্গেল অ্যাপোস্ট্রফি দিয়ে n, তারপর কমা দিয়ে সিঙ্গেল অ্যাপোস্ট্রফি, দেন অ্যাপল। এরপর কমা দিয়ে একটা ফ্লোট ভ্যারিয়েবল অ্যাসাইন করি 3.1416। একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেল। এটাতে আইটেম 1, 2, 3, 4, 5, 5টা। পাইথনের একটি বিল্ট ইন ফাংশন আছে যেটার নাম ইন্ডেক্স। এই ইন্ডেক্স ফাংশনটা দিয়ে কোনো লিস্টের আইটেমের ইন্ডেক্স বের করা যায়। সাপোজ একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করি সাম নামের, ইকুয়ালস টু ইন্ডেক্স। যেহেতু মিক্সচারের একটা এন্ট্রির ইন্ডেক্স বের করব, এই জন্য ফার্স্টে মিক্সচার এই লিস্টের নাম লিখে তারপর একটা ডট দিতে হবে, তারপর ইন্ডেক্স দিয়ে একটা প্যারেনথেসিস দিতে হবে। এরপর এই অ্যাপেল যেহেতু স্ট্রিং তাই এটা অ্যাপোস্ট্রফির মধ্যে রাখতে হবে, দেন প্রিন্ট সাম। দেখি রান করলে কি আসে। যেহেতু অ্যাপেলের ইন্ডেক্স 3 ছিল এই জন্য আউটপুট 3 এসেছে, 0, 1, 2, 3। ঠিক আছে, আউটপুটটা ঠিক আছে। তো এরপর লুপ নিয়ে কথা বলা যাক। লুপের কাজ একটা ব্লক অফ কোড নির্দিষ্ট সংখ্যক বার আইটারেট করা। এটা দিয়ে স্ট্রিং, রেঞ্জ বা সিকোয়েন্সের মধ্যে আইটারেশন এক্সিকিউট করা যায়। একটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্টে ফর, দেন লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলটা দিতে হবে, আর সেটা হচ্ছে i। তারপর ইন রেঞ্জ, তারপর প্যারেনথেসিসের মধ্যে 1, 11, এরপর কোলন দিতে হবে।
এইটা যদি আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে রেঞ্জ ফাংশনের মধ্যে ফার্স্টে দিতে হবে 1, এরপর লাস্টে দিতে হবে 11, মানে যত পর্যন্ত প্রিন্ট করব তার চেয়ে এক বেশি দিতে হবে। প্রিন্টের আগে ইনডেন্ট দিতে হবে আর প্রিন্টের ফাংশনের ভিতরে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলটা দিতে হবে। এখন দেখি রান করালে কি আসে। দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, মানে কোডটা ঠিক আছে। এখন সাপোজ একটা স্ট্রিং এর মধ্যে আমি ফর লুপ চালাবো, তাহলে শুরুতে একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই স্ট্রিং টাইপ ডেটা ইনপুট করতে হবে। মনে করি ওয়ার্ড ভ্যারিয়েবলটার মধ্যে আমি একটা স্ট্রিং ডেটা ইনপুট করব, সেটা হচ্ছে অ্যানাকোন্ডা। এটা অ্যাপোস্ট্রফি এর মধ্যে রাখতে হবে। দেন ফর লুপটা শুরু করি, ফর, এরপর লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল আই ইন। এখন যেটা লিখতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলটা। এখানে আমি স্ট্রিং টাইপ ডাটাটা লিখবো না, ভ্যারিয়েবলটা লিখবো, ওয়ার্ড। এরপর কোলন দিতে হবে, এরপর ইনডেন্ট দিয়ে তারপর প্রিন্ট দিব। এটা প্যারেনথেসিসের মধ্যে লিখতে হবে আই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমি এইটা প্রিন্ট করব তখন এই যে স্ট্রিং টাইপ ডাটাটা দেখতেছেন এটার প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে শো করবে। দেখি প্রিন্ট করে, দেখি এটা রান করে কি আসে। এরপর আসি ওয়াইল লুপের কাজ কি। ওয়াইল লুপের কাজ হলো যতক্ষণ পর্যন্ত একটা কন্ডিশন বা স্টেটমেন্ট সত্য ততক্ষণ পর্যন্ত লুপ চলতে থাকবে। এখন আমি যদি কোনো লিস্টের মধ্যে দিয়ে ফর লুপ চালাতে চাই তাহলে প্রথমে একটা লিস্টের নাম ডিক্লেয়ার করতে হবে। সাপোজ একটা লিস্টের নাম দেই মিক্স, ইকুয়ালস টু, লিস্টে শুরু করতে হবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, তারপর 1, 2, আচ্ছা আগের লিস্টটাই রাখি। এখন ফর আই ইন মিক্স, ইনের পর ফর লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল, তারপর ইন, এরপর লিস্টের নামটা দিতে হবে, এরপর কোলন, এরপর ইনডেন্ট দিয়ে প্রিন্ট। এখন এটা যদি আমি রান করাই, দেখেন লিস্টের প্রত্যেকটা এন্ট্রি আলাদা আলাদা ভাবে শো করছে। এরপর আসি ওয়াইল লুপের কাজ কি। ওয়াইল লুপের কাজ হলো যতক্ষণ পর্যন্ত একটা কন্ডিশন বা স্টেটমেন্ট সত্য ততক্ষণ পর্যন্ত লুপ চলতে থাকবে। সাপোজ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ডিজিট নামের, এরতে ভ্যালু অ্যাসাইন করি 1। দেন ওয়াইল লুপটা চালাই, ওয়াইল digit less than or equals to 10 colon indent দিয়ে প্রিন্ট। এর মধ্যে প্যারেনথেসিসের মধ্যে লিখতে হবে ডিজিট। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে কোডটা লিখেছি এই প্রিন্ট পর্যন্ত, এটা কিন্তু ইনফাইনাইট লুপ, কারণ ডিজিটের ভ্যালু সব কন্ডিশনেই 10 এর চেয়ে কম। এই কারণে এই লুপটা থেকে বের হয়ে আসার জন্য ডিজিটের ভ্যালু 10 এর চেয়ে বেশি হইতে হবে। এই জন্য ডিজিটের ভ্যালু আমার এক এক করে ইনক্রিমেন্ট করতে হবে। দেখি, ডিজিট প্লাস ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, ডিজিট প্লাস ইকুয়ালস টু 1 আর ডিজিট ইকুয়ালস টু ডিজিট প্লাস 1 এই দুইটাই সেম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এর মানে এই যে প্রত্যেকবার লুপটা এক্সিকিউট করার পর ডিজিটের ভ্যালু 1 করে বাড়বে। এখন দেখি এটা রান করলে কি আসে।
কতবার প্রিন্ট হয়েছে? 10 বার। ঠিক আছে, তাহলে লেস দেন ইকুয়ালস টু 10 যেহেতু লিখছি, তাই 10 বার প্রিন্ট হয়েছে, মানে এই কোডটা ঠিক আছে। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত কেন প্রিন্ট হয়েছে বলতে পারেন? কারণ হচ্ছে প্রত্যেকবার ডিজিট প্রিন্ট হওয়ার পর এইটার ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হয়েছে। এই কারণে প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3। এখন মনে করেন এখানে ডিজিট প্লাস ইকুয়ালস টু 1 না দিয়ে যদি ডিজিট ইকুয়ালস টু ডিজিট প্লাস 2 দেই, তাহলে ডিজিটের ভ্যালু 2 করে ইনক্রিমেন্ট হবে। এখন রান করে দেখি। দেখেন ডিজিটের ভ্যালু 0 থেকে 9 পর্যন্ত 2 করে ইনক্রিমেন্ট হয়েছে, আর 11টা প্রিন্ট হয়নি কারণ এটা 10 এর চেয়ে বড়। এখন ব্রেক কিওয়ার্ডটা নিয়ে একটু কথা বলি। সাপোজ আমি লুপের মধ্যে একটা কন্ডিশন অ্যাসাইন করে দিতে চাচ্ছি, যে কন্ডিশনটা ফুলফিল হলে লুপটা ব্রেক হয়ে যাবে, আই মিন লুপটা ভেঙে দিবে। তাহলে এরকম একটা কন্ডিশন দিয়ে দেখি, ইফ digit equals to 5 colon তারপর ব্রেক। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ইফ যেটা সেটা ইনডেন্টের মধ্যে হবে, আর এটা ডিজিটের ঠিক নিচে হবে, আর এই যে 5 এটার পরে কোলন দিতে হবে। কিন্তু ব্রেক এটা কিন্তু ইফের থেকেও আরেকটু বেশি ইনডেন্ট দিতে হবে, হ্যাঁ, আর এই ব্রেকের পরে কোলন দেয়া যাবে না। আচ্ছা, দেখি এখন রান করলে কি আসে। 1 2 3 4। আচ্ছা, যেই না 5 এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে তখন এই লুপটা ভেঙে দিছে। অ্যাপেন্ড ফাংশনের কাজ কি? অ্যাপেন্ড ফাংশনের কাজ হচ্ছে কোনো লিস্টের শেষে নতুন একটা আইটেম অ্যাড করা। সাপোজ আমি একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, নামস ইকুয়ালস টু 1, 2, 3। এখন এই নামসের মধ্যে আমি শেষে 4 অ্যাড করব। তাহলে এইভাবে লিখতে হবে, নামস ডট অ্যাপেন্ড প্যারেন্থেসিসের মধ্যে 4, এরপর প্রিন্ট নামস। দেখি প্রিন্ট করলে কি আসে। গুড। কিন্তু দুঃখজনক বিষয়, আমি যদি একটার বেশি আইটেম অ্যাড করতে চাই, লাইক কমা দিয়ে আমি যদি 5 লিখি, তাহলে রান করানোর পর দেখবেন এরর আসতেছে। এই যে দেখেন, লিস্ট অ্যাপেন্ড টেক্স এক্স্যাক্টলি 1 আর্গুমেন্ট 2 গিভেন। তাহলে এখন এটা সমাধান কি? এখানে অ্যাপেন্ডের জায়গায় একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে এক্সটেন্ড। আর এই যে দেখতেছেন আইটেম দুইটা দেখতেছেন 4 আর 5, এই দুইটা একটা লিস্ট হিসেবে দিতে হবে, মানে একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। এখন দেখি এটা প্রিন্ট করায় কি আসে। দেন সুন্দর মতো দুইটা আইটেম অ্যাড হয়ে গেছে। এখন অ্যাপেন্ড ফাংশনের আরো কিছু কার্যকারিতা দেখা যাক। সাপোজ আমি একটা ফাঁকা লিস্ট ডিক্লেয়ার করলাম, লিস্টটার নাম দেই স্কোয়ার, SQUAR স্কোয়ার। আচ্ছা, এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো এলিমেন্ট অ্যাড করব না, ঠিক আছে। এখন একটা লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল দিতে হবে, SQ ইকুয়ালস টু 1 while SQ less than equals to 10 colon, এরপর স্কোয়ার SQ
কিউ ইকুয়ালস টু এস ক্লাস ইকুয়ালস টু 1। আচ্ছা, এটাকে এখন অ্যাপেন্ড করে দিই। স্কোয়ার, আচ্ছা এইভাবে না করে এটাকে আগে অ্যাপেন্ড করে দিই। স্কোয়ার অ্যাপেন্ড এস কিউ এস্টারিক্স 2। আচ্ছা, ডাবল এস্টারিক্স মানে পাওয়ার। হ্যাঁ, আর এই যে এখন প্রিন্ট যেটা লিখতে হবে এটা কিন্তু ইন্ডেন্টের বাইরে। প্রিন্ট স্কোয়ার। দেখি এটা এখন রান করলে কি আসে। দেখেন এই লিস্টের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের স্কোয়ার এটা মানে অ্যাপেন্ড হয়ে গেছে, আর পুরো একটা সুন্দর একটা লিস্ট ক্রিয়েট করেছে। আচ্ছা, এই কোডটাকে ছোট করে আনা যায় যদি আমি ফর লুপ ইউজ করি। সাপোজ SQUAR স্কোয়ার ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট। এই স্কোয়ার লিস্টটা একটা ফাঁকা লিস্ট হিসেবে ডিক্লেয়ার করেছি, এটার ভিতরে কোনো আইটেম দেই নাই। ফর SQ ইন রেঞ্জ 1,11। একটু খেয়াল করুন, এখানে যদি আমি এই লুপটা 10 বার ঘোরাতে চাই তাহলে কিন্তু আমার 1 থেকে শুরু করতে হবে আর 11-এ যেয়ে শেষ করতে হবে, মানে 10-এর থেকে এক বেশি নিতে হবে রেঞ্জের শেষে। আচ্ছা, তারপর অ্যাপেন্ড স্কোয়ার ডট অ্যাপেন্ড SQ ডাবল এস্টারিস্ক 2। এরপর আমি যদি এটা প্রিন্ট দিই দেখি কি আসে। প্রিন্ট স্কোয়ার, দেখি রান করলে কি আসে। আচ্ছা, রান করলে সেম অ্যান্সারই আসতেছে। একটা জিনিস খেয়াল করুন, ওয়াইলে কিন্তু একটা ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করে দিতে হয় এবং এই লুপটার যে স্টেটমেন্ট সেটা লেখার পর এই লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলের ভ্যালু কত করে ইনক্রিমেন্ট হচ্ছে সেটা লিখতে হয়। কিন্তু ফর লুপের ক্ষেত্রে এখানে কোনো ইনিশিয়াল ভ্যালু না দিলেও চলবে, বা কত করে ইনক্রিমেন্ট সেটাও সবসময় দিতে হয় না। শুধু এই রেঞ্জ ফাংশনটা যদি আমি ইউজ করি তাহলে এই লুপটা কতবার ঘুরবে বা কত থেকে শুরু হবে আর কততে শেষ হবে সেটা অ্যাসাইন করে দিলেই চলবে। এখন বিষয়টা হচ্ছে অ্যাপেন্ড ছাড়া কি ওই কোডটা লেখা যায়? হ্যাঁ যায়, দেখি। স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার ব্র্যাকেটস I double asterisk 2 for I in range parenthesis 1,11 print square। দেখি এখন রান দিয়ে কি আসে। ওয়াও, 2 লাইনের মধ্যে কোডটা লেখা হয়ে গেছে এবং এতে কোনো এররও নাই। পাইথনে ফাংশন দুই ধরনের, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন আমরা অলরেডি দেখেছি, যেমন প্রিন্ট ফাংশন, দেন অ্যাপেন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করার দুইটা স্টেপ আছে। ফার্স্টে ফাংশনটা ডিফাইন করতে হবে, এরপর ফাংশনটা কল করতে হবে। আচ্ছা, ফাংশন ডিফাইন করার জন্য যেটা করতে হবে, ফার্স্টে ডিইএফ লিখতে হবে, তারপর লিখতে হবে ফাংশন নেম। আচ্ছা, ফাংশন নেম এটা আপনার চয়েসের উপরে, যে কোনো একটা লিখতেই পারেন। এরপর প্যারেন্থেসিসের মধ্যে দিতে হবে প্যারামিটারস। প্যারামিটারস এটা একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, আবার নাও থাকতে পারে। এরপর থাকবে ফাংশন বডি।
এরপর যেটা থাকবে সেটা হচ্ছে রিটার্ন। আচ্ছা, ফাংশন বডি আর রিটার্ন এই দুইটা ইনডেন্টেড হতে হবে, ঠিক আছে। রিটার্নের পর একটা ভ্যারিয়েবল থাকবে অথবা একটা এক্সপ্রেশন থাকবে। আচ্ছা, ফাংশনটা ডিফাইন করে কোনো লাভ নাই যদি আপনি ফাংশনটা কল না করেন। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যেটা বারবার যাতে লিখতে না হয় এই কারণে এটা ফাংশনটা ডিফাইন করা হয়। একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ আমি একটা ফাংশনের নাম দিলাম আইডি, এরপর প্যারেন্থেসিসের মধ্যে প্যারামিটার দিলাম অফিস কমা ইউনিট। প্যারেন্থেসিসের পর অবশ্যই কোলন দিতে হবে, তারপর ইনডেন্ট দিয়ে ফাংশনের বডিটা লেখা শুরু করতে হবে। প্রিন্ট ফাংশন দেই। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, যদি আমি প্রিন্টের মধ্যে কোনো ফাংশনের প্যারামিটার অথবা কোনো ভ্যারিয়েবল দেই তাহলে সেটা এফ দিয়ে স্টার্ট করতে হবে। এফ, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি আই এম ফ্রম, এতটুকু হচ্ছে স্ট্রিং আর এইটা হচ্ছে ভ্যারিয়েবল। কার্লি ব্রেসের মধ্যে ভ্যারিয়েবলটা হবে। এরপর প্রিন্ট, এগেইন এফ দিতে হবে, তারপর ডাবল অ্যাপোস্ট্রফি আই ওয়ার্ক ইন দা, এখানে আচ্ছা সরি এখানে ভুলে গেছি, অফিস লিখতে হবে। আর এখানে দিতে হবে আই ওয়ার্ক ইন দা ইউনিট ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন এই ফাংশনে কোনো রিটার্ন টাইপ হবে না, এই ফাংশনে কোনো রিটার্ন থাকছে না। হ্যাঁ, এই ফাংশনটা এখানেই ক্লোজ। এখন আমি এই ফাংশনটা কল করব, তাহলে কল করার সময় আর ডেফ লিখবো না, তখন জাস্ট আইডি দিয়ে প্যারেনথেসিস দিয়ে এখানে অফিস আর ইউনিটের জায়গায় যে কথাগুলো হবে, হ্যাঁ, অফিসের জায়গায় ধরেন স্ট্রিং টাইপটা দিলাম এলজিইডি আর ইউনিটের জায়গায় দিলাম এলকেএসএস। এখন দেখি এটা রান করায় কি আসে। আচ্ছা, যদি এটা যেহেতু স্ট্রিং টাইপ এই কারণে অ্যাপোস্ট্রফির মধ্যে হয়েছে। এই দুইটা আর্গুমেন্ট বা দুইটা প্যারামিটারই যেহেতু স্ট্রিং টাইপ আমি এখানে ইনপুট করেছি, এই কারণে এই দুইটাই অ্যাপোস্ট্রফি এর মধ্যে হবে, এটা খেয়াল রাখবেন, আদারওয়াইজ কিন্তু আনডিফাইন্ড দেখাবে। দেখি রান দিয়ে, এই যে আই এম ফ্রম এলজিডি, আই ওয়ার্ক ইন দ্য এলকেএসএস ডিপার্টমেন্ট। অনেক ইজি। অনেক সিম্পল একটা ফাংশন দেখি যেটাতে রিটার্ন আছে ডিএফ মাল্টিপ্লাই প্যারেনথেসিসের মধ্যে এক্স কমা ওয়াই, এরপর কোলন, এরপর ইনডেন্ট দিয়ে রিটার্ন এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই। এই ফাংশন এখানেই শেষ। এখন এটা কল করে দেখি, মাল্টিপ্লাই প্যারেনথেসিসের মধ্যে 2,3। আচ্ছা, এখানে আলাদাভাবে প্রিন্ট ফাংশন দিতে হবে না। দেখি এখন রান করলে কি আসে। রান করলে অ্যান্সার আসছে 6, একদম ইজি। এইবার একটু ডাটা সায়েন্স নিয়ে আলোচনা করা যাক। মনে করেন আমি এরকম একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করব, যেটার 3টা কলাম আছে, একটা নেমস, একটা এজ আর একটা নেটওয়ার্থ ইন মিলিয়ন্স। নেম বলতে এখানে ডেজিগনেশন নেম বোঝানো হয়েছে, আর এখানে রো আছে 4টা।
তাহলে শুরু করা যাক। প্রথমে নামপাই আর পান্ডাস এই দুইটা লাইব্রেরি ইম্পোর্ট করি। ইম্পোর্ট পান্ডাস as pd। ফার্স্টে একটা নামপাই অ্যারে ক্রিয়েট করি, নাম দেই টেবল ইকুয়ালস টু np.array প্যারেনথেসিস। একটু খেয়াল করবেন, এইটা যেহেতু ম্যাট্রিক্স টাইপের অ্যারে, এই কারণে চারটা আলাদা রো এর জন্য চারটা আলাদা লিস্ট ক্রিয়েট করতে হবে, আর সবগুলো লিস্টকে একসাথে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করতে হবে। এখানে অ্যাপোস্ট্রফির মধ্যে স্ট্রিং টাইপের নাম দিতে হবে, CEO, 20,5। এরপর কমা দিয়ে অন্য লিস্ট শুরু করতে হবে। CTO, 22, 4.5, CFO, অ্যাপোস্ট্রফির মধ্যে CFO, 21,3, CMO, -2। এখন এই চারটা লিস্টই আমি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে দিই। এখন প্রত্যেকটা রো এর জন্য একটা ইন্ডেক্স অ্যাসাইন করি। ইন্ডেক্স ভ্যালুস ইকুয়ালস টু একটা লিস্ট ডিক্লেয়ার করি, 1, 2, 3, 4। এখন কলামের নেম অ্যাসাইন করি, কলাম নেমস equals to names age net worth in millions। এন্ড ফাইনালি আমরা ডেটা ফ্রেমটা ক্রিয়েট করব। ডেটা ফ্রেমের নাম দিই df ইকুয়ালস টু pd.dataFrame। একটু খেয়াল রাখবেন, ডাটা ফ্রেম এটা কিন্তু একটা লাইব্রেরি ফাংশনের মতো। প্যারেনথেসিসের মধ্যে ডাটা ইকুয়ালস টু এই যে টেবিলটা ডিক্লেয়ার করেছিলাম সেটা, টেবিল, কমা, ইন্ডেক্স ইকুয়ালস টু ইন্ডেক্স ভ্যালুস, কমা, columns equals to column names। এখন এটাকে প্রিন্ট করে দেখি কি আসে। প্যারেনথেসিসের মধ্যে df
দেখেন সুন্দর করে একটা ডাটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে।